উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন। ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলে কারিগরি ত্রুটি থামছে না। আজ 8 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর পর চলবে ট্রেন। সকালে বন্ধ থাকে আধা ঘন্টা। চরম বিপাকে চলাচলকারীরা। এবং স্ত্রীর নামে মাদারীপুরেও 90 একর জমি কেনেন বেনজির আহমেদ। জোর করে লিখে নেয়ার দাবি স্থানীয়দের। ফৌজদারি অপরাধ বলছেন আইনজীবীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফিং করছেন ডিবির প্রধান হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের মূল ঘাতকের কথার সাথে মিলিয়ে নেওয়া, এইগুলি করে এবং মূল জাহিদ এবং মূল ঘাতকরা কোথায় কোথায় গিয়েছেন, কোন কোন সেইগুলি থেকে আমরা একটু খোঁজখবর নেওয়া। এই ক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে, সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। হারুন ভাই, বাংলাদেশে উনি আরেকটা প্রশ্ন করেছেন এবং আপনারা যে প্রশ্নটা করেছেন যে একটি আসামি রয়েছে কাঠমান্ডু, আরেকটি আসামি ইতিমধ্যে রয়েছে, সে আমেরিকান নাগরিক, সে রয়েছে হলো আমেরিকাতে। আমরা কিন্তু অলরেডি আমাদের কলকাতার অনেক পুলিশ সদস্যের সাথে আমাদের কথা হয়েছে, কলকাতার কমিশনার স্যারের সাথে কথা হয়েছে, আমরা আইবির যে চিফ তার সাথে কথা হয়েছে, সিআইডির প্রধানের সাথে আমাদের কথা হয়েছে। বিশেষ করে যেহেতু সিআইডি মামলা তদন্ত তাদের সাথে, এবং সিআইডি প্রধান যেহেতু তারা যেহেতু মামলাটা তদন্ত করছে, সিআইডির সাথে আমরা একাধিকবার কথা বলেছি। আমরা এই কথাটা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দেখেন, আমরা বাংলাদেশের পার্টে অলরেডি আমরা কাঠমান্ডুকে সিয়ামের বিষয়ে আমরা কিন্তু অবগত করিয়েছি। কাঠমান্ডু যে কর্তৃপক্ষকে বা নেপালি কর্তৃপক্ষকে আমরা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের এনসিবির মাধ্যমে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে অলরেডি অবগত করিয়ে দিয়েছি যে সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি, তা আমরা জানিয়ে দিয়েছি। পাশাপাশি আমরা এই কথাটা কিন্তু এই আলোচনাটা আমাদের ইন্ডিয়ান পুলিশের সাথে, বিশেষ করে কলকাতা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে শাহিন, সে কিন্তু অবস্থান করছে এখন হলো, আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ, যেহেতু পাসপোর্ট ইউএসএ আছে, সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে এবং সুয়ারেজের লাইনটা চেক করতে হবে। এটা তো আপনাদের প্রশ্নটা, যে আসলে এটা আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কিভাবে, কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা জানেন যে এখানে যে যে মাংস যে পাওয়া যায় এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে, 3 জনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সিআইডিকে, যে একটু আপনারা সুয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্কি এগুলো একটু চেক করান। এবং আপনারা এটাও জেনে এমপি আনারের হত্যাকাণ্ডের বিষয়ে কলকাতায় ব্রিফিং করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। ব্রিফিংটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 5টি পয়েন্টের পানি বিপদ সীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে পানিয়ে ভাসে গেছে। যোগাযোগ নেই, নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, কিছুই নাই। রাত্রে 2টা পর্যন্ত গাড়ি ঘোড়া চলেছে, 2টার পর থেকে অলরেডি সবকিছু বন্ধ। নৌকা টৌকা কিছু নাই, আর রাস্তাঘাট তো একদম জিও নাই, যে মানুষ রাস্তা থেকে দিয়ে আইয়া দোকানে আসতো বা কোনোবাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে এখন। কারিগর পানিয়ে তল করে লাইছে, এখন আমরা কোনোবাই থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে হেলিকপ্টারে করে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা করেন সরকার প্রধান। দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে বেলা 12:30 নাগাদ কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ত্রাণ বিতরণ করবেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে। এরই মধ্যে কলেজ মাঠে উপস্থিত হয়েছেন স্থানীয়রা। ত্রাণ বিতরণ শেষে কলাপাড়া শহীদ শেখ কামাল ব্রিজ থেকে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর 2টায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় করার কথা রয়েছে। সেখানকার কর্মসূচি শেষে বিকেল 3টায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সময় সংবাদে আরও থাকছে। রপ্তানিমুখী খাতের প্রণোদনা বন্ধ না করার দাবি ব্যবসায়ীদের। আসছে বাজেটে চান দিক নির্দেশনা, প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। যান্ত্রিক ত্রুটির কারণে আজ 8 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর পর চলবে মেট্রো রেল। সকাল 8:30টার পর আধ ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেলের চলাচল। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে স্বাভাবিক হলেও 8 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর পর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রী ভিড় ছিল চোখে পড়ার মতো। একসঙ্গে ট্রেনে ওঠা নিয়ে পড়তে হয় দুর্ভোগেও। রপ্তানিমুখী খাতের প্রণোদনা নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করা না হয়, আসছে বাজেটে সেই দিক নির্দেশনা চান উদ্যোক্তারা। না হলে অর্থনৈতিক উত্তরণের পথে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা তাদের। আর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এরপর বিশেষ সুবিধা ছাড়াই রপ্তানি বাজারে পণ্য বিক্রি করতে হবে উদ্যোক্তাদের, যা চরম প্রতিযোগিতার মুখে ফেলবে তাদের। এটা আমি চাচ্ছি না যে একবারে ওনারা 20% কমিয়ে নিয়ে আসুক। অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কারণ হচ্ছে এক্সপোর্ট করার জন্য তো প্রচুর খরচ লাগে। এমন কোনো পলিসি করে দেয় যেটা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিও আমাদের সেই হেল্প করতে বাধ্য হয়। সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন সংকটের সময় দরকার বিকল্প বাজার, পণ্যের বৈচিত্র্যকরণ সহ নানা উদ্যোগ। এখনই প্রণোদনা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে আরও চাপে পড়বেন পোশাক মালিকরা। কোনো কারণে নগদ সহায়তা বা যে কোনো সহায়তা সরকার যদি কমিয়ে দেয়, তাহলে মালিকদের উপর এটা চাপ পড়বে এবং ভবিষ্যতে আরও ইন্ডাস্ট্রি করার জন্য যে উদ্যোগী হবে মানুষ, সেটা কিন্তু হবে না। স্বল্পোন্নত দেশে উত্তরণ হলে স্বাভাবিকভাবেই প্রণোদনা সহ অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এই বাস্তবতা এড়িয়ে যাবার সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা সম্পূর্ণভাবে বন্ধের আগেই এই খাতের দক্ষতা ও অবকাঠামোগত দুর্বলতা কাটানো সহ উৎপাদন খরচ কমাতে হবে। সরাসরি যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা কোনো প্রণোদনা, সেটা আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু অন্যান্য প্রণোদনা তাদেরকে দিতে পারি। বাজেটের মাধ্যমে যদি এই ধরনের ঘোষণা আসে যে নতুন রপ্তানিমুখী শিল্পের জন্য অবকাঠামোর যে সুবিধা, সেগুলো হয়তো সরকারের দিক থেকে করে দেওয়া হবে। বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী কর কাঠামোর সঙ্গে হয়রানি বন্ধে এনবিআরের কার্যক্রমকে পুরোপুরি ডিজিটাল করারও জোর দাবি উদ্যোক্তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জবরদখল করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রীর নামে মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে। এত বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা হলেও যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছেন কিনা সে প্রশ্ন অনুচ্চারিতই থেকে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করা অনেকেই জোর জবরদস্তির শিকার হয়েছেন। কেউ কেউ জমি না দেওয়ায় নির্যাতিত হওয়ার অভিযোগ করেছেন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন
রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর পূর্বে নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই আর যাই নাই ও দ্বারা দেখাইতে আবার এমনও নিচ্ছে। আমাদের দলিলের উপর দিয়ে সে আবার দলিল করছে। জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। 60 বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে, সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে, মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে। মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অনুমোদন নেই কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটি এর রেজিস্ট্রেশন নম্বর আছে দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। তবে স্লিপার বাসের মালিকরাই বলছেন আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটি এর নম্বর ম্যানেজ করে দেয়। মেহেদি হাসানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটির তথ্য মতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই। তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয়নি। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায় সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারের কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গুমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয় তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। এয়ারবাসের তুলনায় বোয়িংয়ের উড়োজাহাজে দুর্ঘটনার রেকর্ড বেশি, আর নির্মাণগত ত্রুটির তথ্য প্রকাশে বিশ্বজুড়েই বিরাজ করছে বোয়িং আতঙ্ক। তাই আগেভাগে বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এরপরে যুক্তরাষ্ট্র নিজেদের বোয়িং উড়োজাহাজ বিক্রির জন্য দৌড়ঝাঁপ শুরু করে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বহর সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অবস্থায় আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে সেরে ফেলেন দ্বিপাক্ষিক আলোচনাও।
এরপরই অর্ডার পেতে নির্বাচনের আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। আর্থিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে নানাভাবে বৈঠক করছে বোয়িংয়ের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান ওয়ার। সম্প্রতি বোয়িংয়ের উড়োজাহাজের উৎপাদনগত যান্ত্রিক ত্রুটি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, শঙ্কায় ফেলেছে বিশ্বব্যাপী ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন অনেক আগে থেকেই ছোট ছোট ত্রুটিগুলো চোখ রাঙাচ্ছে বোয়িংয়ের কিন্তু ইনসিডেন্ট বলেন অ্যাক্সিডেন্ট বলেন সংখ্যা কিন্তু অনেক বেশি। তো 737 ম্যাক্সেরই যতগুলো হয়েছে টোটাল এয়ারবাসে তা হয়নি। সো এইটা একটা ছিল, আর এই অরিজিনালসটা ছিল যে কেন হচ্ছে টুকটুক টুকরো ছোট লেগে, কিন্তু একটা সংকেত, ওয়ার্নিং। এই ছোট ছোট থেকে অনেক সময় বড় কিছু হয়। তথ্য অনুযায়ী বোয়িংয়ের তুলনায় দুর্ঘটনা কম, জ্বালানি ও পরিচালন ব্যয় সাশ্রয়ী, যাত্রী ধারণ ক্ষমতা বেশি হওয়ায় চাহিদা বাড়ছে এয়ারবাসের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজ নির্মাণ দীর্ঘ হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সেক্ষেত্রে ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। গত বছর আমাদের প্যাসেঞ্জার ট্রাফিক 32% গ্রোথ হয়েছে ঢাকা থেকে। এই গ্রোথটা যদি আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্লিট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। সেইগুলো যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব সবসময়। বাংলাদেশ বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িংয়ের। তবে সংশ্লিষ্টদের সংখ্যা বহরে নতুন কোম্পানির উড়োজাহাজ যুক্ত হলে 20 বছরে পরিচালন ব্যয় বাড়তে পারে প্রায় $1,500 কোটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে।
সমবেত বন্ধুরা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের 17 কোটি মানুষের আলোক পত্রিকা দক্ষিণাঞ্চলের পথ প্রদীপের আলো, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ঘূর্ণিঝড় মেলে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের রিলিফ প্রদান করা হবে। এ পর্যায়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।